আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 6 এ থাকা অর্থাৎ টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত যতগুলো এমসিকিউ ছিল সেই সম্পর্কিত বিভিন্ন এমসিকিউ এখন আমাদের সামনে থাকবে। এখানের মধ্যে একাধিক অপশন সঠিক হইতে পারে, অর্থাৎ বহুপদীর যেই প্রশ্নগুলো রয়েছে একাধিক অপশন সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা এখন সমাধান করব। টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত আমরা প্রত্যেকটা টাইপে ভিন্ন ভিন্ন প্রশ্ন শিখেছি। এখন সেই সবগুলো একত্রিত হয়ে মিশ্রভাবে এখন আমাদের সামনে থাকবে। একটা অপশন সঠিক হইতে পারে, দুইটা অপশন সঠিক হইতে পারে, তিনটা অপশনও সঠিক হইতে পারে। তো সবার প্রথমে আমরা যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি 97 নাম্বার প্রশ্ন। এখানে বলা হলো 3 to the power 3x - 2 = b। এই সমীকরণে এই তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক হবে। আমরা একটু সমীকরণটা লিখি। 3 to the power 3x - 2 = b। এখন বলা হয়েছে b = 1 হলে x = 2/3 হয়। তাহলে b এর মান যদি 1 হয় তাহলে x এর মান এটা হবে। তাহলে আমরা যদি b এর জায়গাতে 1 বসায় দিই তাহলে এখন দেখবো আমরা x এর মান কত আসে, 2/3 আসে কিনা। তাহলে 3 to the power 3x - 2 এখানে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 to the power 0। মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে কেন 3 to the power 0 লিখতেছি। তার কারণ যেহেতু এখানে আমাদের ভিত্তি হিসেবে 3 আছে, তো এই পাশে আমরা ভিত্তি হিসেবে 3 আনলে পরবর্তী লাইনে গিয়ে ভিত্তিটাকে বাদ দিয়ে দিতে পারবো, যেহেতু দুই পাশেই ভিত্তি সমান বাদ হয়ে যাবে। তো 3 to the power 0 লিখলে 1 হয়ে যায়। তো দুই পাশের ভিত্তি মিলে গেছে, তাহলে ভিত্তি বাদ 3x - 2 = 0। তাহলে 3x = 2, তাহলে x এর মান হবে 2/3। তাহলে আমরা দেখলাম যে b এর মান 1 হলে x এর মান 2/3 হয়, কথাটা আসলেই সত্য। তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক। 2 নম্বর তথ্যে চলে যাব। x এর মান যদি 0 হয় তাহলে b এর মান -1/9 হবে। অর্থাৎ এখন তারা আবার কথা চেঞ্জ করছে। এখন তারা বলতেছে x এর মান দিয়ে দিচ্ছে। এখন তারা কার মান দিয়ে দিচ্ছে? x এর মান দিয়ে দিচ্ছে। তারা বলতেছে x এর মান যদি 0 হয় তাহলে b এর মান হবে -1/9। তো চলেন আমরা এখন x এর মান 0 বসাবো। x এর মান 0 বসায় দিলাম, -2 = b। আচ্ছা, 3 × 0 তাহলে হবে কি 0, তাই না? 3 × 0 তাহলে কি হবে 0, 0 - 2 তাহলে কি হবে -2, 0 - 2 তাহলে কি হবে -2। তাহলে 3 to the power -2 = b। 3 to the power -2 মানে 1/3 স্কোয়ার, 1/3 স্কোয়ার, ঠিক আছে? কারণ মাইনাস থাকলে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 একটা ভাগ চিহ্ন, মাইনাসটা বাদ, এবার 3 স্কোয়ার নিচে। তো এখন আমরা বলতে পারি 1/9 = b। তাহলে আমরা দেখতেছি যে x এর মান যদি 0 হয় তাহলে b এর মান হবে 1/9, কিন্তু তারা বলছে -1/9। তাহলে তাদের কথাটা কিন্তু ভুল। একটু খেয়াল করতে হবে, অল্প একটু তফাৎ কিন্তু আছে। x এর মান যখন আমরা 0 বসিয়েছি, এই যে x এর মান 0 বসিয়েছি, তখন অঙ্কটা ক্যালকুলেশন করে আমরা b এর মান 1/9 পেয়েছি, কিন্তু তারা বলতেছে b এর মান -1/9। আপনারাই বলেন 1/9 আর -1/9 দুটো কি এক জিনিস? না, দুটো ভিন্ন। তাহলে 2 নম্বর অপশনটা ভুল, এটা সঠিক হবে না। এবার 3 নম্বর অপশনে চলে যাই। 3 নম্বর অপশনে বলছে b = 3 হলে x = 1 হয়। ওই প্রথম অপশনটার মতো b এর মান দিয়ে দিছে, বলছে x এর মান 1 হবে। আসেন আমরা এখন এটা চেক করে দেখব। b এর মান 3, তাহলে আমরা b এর মান 3 বসাই। 3 to the power 3x - 2। তো প্রিয় শিক্ষার্থী, যখন আমি 3 বসাইলাম তার পাওয়ার দেখা যাচ্ছে না, তো পাওয়ার দেওয়া না থাকলে সাধারণভাবে তার পাওয়ারটা 1 হয় নরমালভাবে। 3 to the power 1 মানে 3। ওকে, তাহলে পাওয়ার হচ্ছে 1। তাহলে দুই দিকের ভিত্তি মিলে গেছে, বাদ 3x - 2 = 1। 3x = 1 + 2, 3x = 3। পরবর্তী লাইনে গিয়ে এক্সটাকে রাখলাম 3/3, অতএব x এর মান হবে 1। তাহলে আমরা বলতে পারি b এর মান 3 হলে x এর মান 1 হবে। এখানের 1 আর 3 এই দুইটি অপশন সঠিক, 1 ও 3। তো খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো 98 নম্বর প্রশ্নে বলছে ax² + bx + c = 0 সমীকরণে b² - 4ac > 0 এবং পূর্ণবর্গ না হলে মূল দুইটি বাস্তব হবে, সমান হবে, অমূলদ হবে। এই তিনটা তথ্যের মধ্যে কোনটা কোনটা সঠিক? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। তার কারণ যখন দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, যে চলকের পাওয়ার 2 দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, তখন নিশ্চয়কের মানের উপরে নির্ভর করে অনেক কিছু। নিশ্চয় এখানে তো 4টা জিনিস, ভালো করে একটু খেয়াল করি।
নিশ্চায়ক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নিশ্চায়ক। নিশ্চায়কের মান শূন্যর চাইতে বড় এবং পূর্ণবর্গ। নিশ্চয়কের মান যেটা বের হয়েছে সেটা শূন্যর চাইতে বড় এবং পূর্ণবর্গ। তখন আমরা ওই দ্বিঘাত সমীকরণটি যদি সমাধান করি, তাহলে যেই দুইটি ফলাফল পাবো ওই দুইটি ফলাফল বাস্তব হবে, মানে দুইটা ফলাফলই বাস্তব সংখ্যা, দুইটি ফলাফলই অসমান হবে, মানে দুইটাই ভিন্ন ভিন্ন, এবং দুইটি ফলাফলই মূলদ সংখ্যা হবে, মূলদ। পূর্ণবর্গ যদি হয়, নিশ্চয়কের মান যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে আমরা বুঝে যাব যে আমরা যদি দ্বিঘাত সমীকরণটা সমাধান করি, তাহলে যেই দুইটা ফলাফল বের হবে তারা মূলদ সংখ্যা হবে, মূলদ। তাহলে নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় হলে সমীকরণটি সমাধান করে যে দুইটি ফলাফল পাওয়া যাবে তারা কেমন হবে, এটা আমরা নিশ্চয়কের মান বের করি বুঝে যাব। নিশ্চয়কের মান যদি শূন্যর চাইতে বড় হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটি সমাধান করে যেই দুইটি ফলাফল পাওয়া যাবে তারা বাস্তব সংখ্যা হবে, তারা অসমান হবে এবং তারা মূলদ হবে। এটা একটা। এবার আরেকটা, নিশ্চয়কের মান যদি শূন্যর চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ না, তাহলে সেই ক্ষেত্রে সেই দ্বিঘাত সমীকরণটি সমাধান করে যেই ফলাফল, দুইটি ফলাফল পাওয়া যাবে, সেই দুইটি ফলাফল বাস্তব হবে, অসমান হবে, অমূলদ হবে। যেহেতু পূর্ণবর্গ না, অমূলদ হবে। আর যদি নিশ্চয়কের মান শূন্যর সমান হয়, নিশ্চয়কের মান শূন্য, নিশ্চয়কের মান যদি শূন্যর সমান হয়, তাহলে যে দুইটি ফলাফল বের হবে দুইটি ফলাফলই বাস্তব হবে এবং দুইটাই সমান হবে, বাস্তব এবং সমান। আর যদি নিশ্চয়কের মান শূন্যর চাইতে ছোট হয়, নিশ্চয়কের মান শূন্যর চাইতে ছোট অর্থাৎ ঋণাত্মক, তাহলে সেই ক্ষেত্রে ওই দ্বিঘাত সমীকরণ সমাধান করে আমরা বাস্তবিক কোনো মূল পাবো না, কাল্পনিক মান পাবো, কাল্পনিক মান। ঠিক আছে, বাস্তব মান পাবো না। তাহলে এই চারটা লাইন আমাদেরকে মনে রাখতে হবে। নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় এবং পূর্ণবর্গ, নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ না, নিশ্চয়কের মান শূন্যর সমান, নিশ্চয়কের মান শূন্যর চাইতে ছোট, নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় এবং পূর্ণবর্গ। তাহলে মূল দুইটি বাস্তব, অসমান, মূলদ। নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ না, তাহলে মূল দুইটি বাস্তব, অসমান, অমূলদ। নিশ্চয়কের মান শূন্যর সমান, তাহলে মূল দুইটি বাস্তব এবং সমান, মানে দুইটা রেজাল্টই পরস্পর সমান আসবে। এবং নিশ্চয়কের মান শূন্যর চাইতে ছোট, তাহলে বাস্তবিক কোনো মূল নেই, অর্থাৎ কাল্পনিক মান পাওয়া যাবে। এটা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায় 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চারটা লাইন আমরা ভালো করে মনে রাখবো। তাহলে এখানে আমাদের বলছে দ্বিঘাত সমীকরণে নিশ্চয়কের মান শূন্য যেতে বড় কিন্তু পূর্ণবর্গ না, যেহেতু পূর্ণবর্গ না তার মানে রেজাল্ট হবে অমূলদ। ওকে ফাইন, রেজাল্ট হবে বাস্তব, রেজাল্ট দুইটাই অসমান হবে, কিন্তু এখানে সমান বলছে, তাহলে এটা ভুল, অসমান হবে, বাস্তব, অসমান, অমূলদ। তো 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। আমরা এখন 99 নাম্বার প্রশ্নের উত্তর করব। 99 নাম্বার প্রশ্নে বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 কিন্তু পূর্ণবর্গ না। আগেরটার মতোই পূর্ণবর্গ না, তাহলে যেই দুইটা রেজাল্ট বের হবে তারা বাস্তব হবে, অসমান হবে এবং অমূলদ হবে। এখানে তো মূলদ বলছে, এটা এখানে কি বলছে, মূলদ বলছে, এটা ঠিক না, হ্যাঁ অমূলদ হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, তাইলে আমরা এটা এখান থেকে দাগ দেই। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 এখানে ক নাম্বার অপশনে রয়েছে, 1 ও 2 এখানে ক নাম্বার অপশনে রয়েছে। তাহলে 99 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটি। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তো 100 নাম্বার প্রশ্নে বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর এই তিনটা তথ্যের মধ্যে কোনটা কোনটা সঠিক। এ ও বি এর মান ঋণাত্মক হতে পারে, এই যে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ, তারা ঋণাত্মক হতে পারে, এটা সঠিক। কারণ এক্স স্কোয়ারের সহগটা 0 হতে পারবে না, এক্স স্কোয়ারের সহগটা 0 হতে পারবে না, কিন্তু ধনাত্মক ঋণাত্মক যে কোনো মানই তো হতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে এ এবং বি তাদের মান ঋণাত্মক হতেই পারে, কোনো সমস্যা নাই, তাহলে 1 নাম্বার তথ্যটা সঠিক। তারপরে বলছে নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac, এটাও সঠিক। বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান শূন্যর চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ না। তাহলে দেখেন নিশ্চয়কের মান শূন্য চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ না, তাহলে সমীকরণের মূলদ্বয় বাস্তব, অসমান, অমূলদ হবে। যেহেতু পূর্ণবর্গ না বলছে তাহলে অমূলদ, তাহলে এটাও সঠিক, তিনটা অপশনই সঠিক। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 100 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে
ঘ নাম্বার অপশনটা 101 নাম্বার প্রশ্ন। এখানে একটা সমীকরণ দিয়ে দিছে 2x² - 7x - 4 = 0। সমীকরণের মূলদ্বয় কেমন হবে? তো প্রিয় শিক্ষার্থীরা, মূলদ্বয় কেমন হবে এটা জানার জন্য আমাদেরকে নিশ্চয়কের মান জানতে হবে b² - 4ac। তাহলে a হচ্ছে x² এর সহগ, b হচ্ছে x এর সহগ, c হচ্ছে চলক মুক্ত পথটি। তাহলে x এর সহগ -7, তাহলে -7 কে আমরা এখানে বসাবো, স্কয়ার করব। a হচ্ছে 2 আর c হচ্ছে -4, চিহ্ন সহই আমরা লিখব। তাহলে 7 এখানে স্কয়ার কারণে মাইনাস উঠে যাবে, 7 7 49, -7 প্লাস আমরা বলতে পারি 4 দুগুণে 8, 4 8 32। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, -7, হ্যাঁ -7 প্লাস, এটা ঠিক আছে। তাহলে 49 আর 2 কত হয়? 51, 51 আর 30 হচ্ছে 81। তাহলে নিশ্চয়কের মান বের হয়েছে 81। তো 81 তো শূন্যর চাইতে বড়, নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় হয়েছে। এবং 81 তো পূর্ণবর্গ সংখ্যা, 9 কে স্কয়ার করলে 81 হয়, 9 কে স্কয়ার করলে 81 হয়, 9 নং 81। তাহলে এই 81 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করলে 81 আসে, একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করলে 81 আসে। তাহলে এই 81 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা দেখলাম নিশ্চয়কের মান শূন্য যেতে বড় হয়েছে এবং পূর্ণবর্গ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটা সমাধান করলে যেই দুইটি রেজাল্ট বের হবে তারা বাস্তব হবে, তারা অসমান হবে এবং তারা মূলদ হবে। মূলদ, যেহেতু পূর্ণবর্গ তাহলে মূলদ হবে, কিন্তু তারা অমূলদ বলছে, এই কথাটা সঠিক না। 1 ও 2 সঠিক, ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। এরপরে একটা সমীকরণ দিয়ে বলছে মূলদ্বয় কেমন হবে। তাহলে আমরা এখন নিশ্চয়কার মান বের করার জন্য কাজ করব। তাহলে সেই ক্ষেত্রে x এর সহগ -2, তাকে লিখে স্কয়ার দিব, -4a, a এর মান হবে x² এর সহগ 1 আর c এর মান হবে -2। তাহলে এখানের মধ্যে হবে 4 -7 প্লাস 4 দুগুণে 8, 8 4 12, 12 মান তো শূন্যর চেয়ে বড়। তাহলে নিশ্চয়কের মান শূন্যর চেয়ে বড় বের হয়েছে, কিন্তু 12 এটা পূর্ণবর্গ না। তাহলে যেহেতু পূর্ণবর্গ না তাহলে অমূলদ হবে। তাহলে এই সমীকরণটা যখন আমরা সমাধান করব, যেই দুইটি রেজাল্ট বের হবে তারা বাস্তব, তারা অসমান এবং তারা অমূলদ হবে। এখানে মূলদ বলছে, কথাটা ভুল। তাহলে 1 ও 2 সঠিক, ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন 103 নাম্বার প্রশ্নের দিকে তাকাবো প্রিয় শিক্ষার্থীরা। 3 নাম্বার প্রশ্ন একদম একই রকমের প্রশ্ন, একটা সমীকরণ দেওয়া হয়েছে, আমাদেরকে বলছে কেমন হবে। তাহলে নিশ্চয়কের মানটা এখনই বের করে নেওয়া দরকার। তাহলে এখানে মধ্যে b এর মান হবে 8, 8 কে স্কয়ার করব, a এর মান হবে 4 লিখলাম, c এর মান হবে -8, চিহ্ন সহ লিখতে হবে। 8 8 64 -7 প্লাস, তাহলে আমরা এখন বলতে পারি 4 8 32 আর 32 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 32 32 64, 64 64 128। তাহলে 128 আর 4 132, 192, 192। তাহলে দেখেন নিশ্চয়কের মান 192 আসছে। এখানে যেই সমীকরণটা দেওয়া, এই সমীকরণের নিশ্চয়কের মান 192 এসেছে। আমি যদি আপনাকে একটু ক্যালকুলেটর দিয়ে দেখাই। এখানের মধ্যে এই যে 4 8 32, 32 কে 4 দিয়ে গুণ, 32 গুণ 4, 4 8 32, 32 গুণ 4, তাহলে 128। হ্যাঁ 128 লিখেছি, 128 এর সাথে 64 যোগ 192। ওকে ফাইন, তাহলে 192 বের হয়েছে। তাহলে এই যে নিশ্চয়কের মান 192 আসলো, এটা শূন্য যদি বড়, কিন্তু এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। আপনি যদি 192 কে বর্গমূল করেন, এই যে বর্গমূল করেন 192 কে, তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হয় না। 192 কে বর্গমূল করতে গেলে পূর্ণবর্গ দেখা যাচ্ছে না, মানে রেজাল্ট পূর্ণ সংখ্যায় আসতেছে না। 192 কে বর্গমূল করতে গেলে ফলাফল পূর্ণ সংখ্যায় আসতেছে না, ফলাফল দশমিকে আসতেছে এবং চলতেই আছে চলতেই আছে। তাহলে 192 এটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যেহেতু পূর্ণবর্গ না তাহলে অমূলদ হবে। তাহলে এই সমীকরণটির সমাধান করলে যেই দুইটা রেজাল্ট বের হবে তারা বাস্তব এবং অসমান, কিন্তু এখানে সমান বলছে, বাস্তব এবং অসমান সঠিক, বাস্তব এবং অমূলদ সঠিক। পূর্ণবর্গ না তাহলে অমূলদ। তাহলে 2 ও 3 সঠিক, 2 ও 3 এখানে গ নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্ন সমীকরণ দিয়ে দিয়েছে, নিশ্চয়কের মান বের করতে হবে। তাহলে x এর সামনে সহগ আছে 9, তাহলে 9 স্কয়ার 4 ইনটু a, a এর মান -2 এবং c এর মান হবে 3, 9 নং 81 -7 প্লাস 4 দুগুণে 8, 3 8 24, 80 আর 20 100, 105 হয়। এখানে কত হয়? 105, তাই না? 80 আর 20 100, 4 আর 1 5, ওকে 105। তাহলে এই যে 105 এটা তো শূন্যর চাইতে বড়, এটা শূন্যর চাইতে বড়, কিন্তু এটা কি পূর্ণবর্গ না। 105 এটা পূর্ণবর্গ সংখ্যা না। যদি 100 হইতো তাহলে পূর্ণবর্গ হইতো। হ্যাঁ, যদি 121 হইতো, 11 11 121 তাহলে পূর্ণবর্গ হইতো।
তাহলে 100 বা 121 এরকম হলে পূর্ণবর্গ হইতো, কিন্তু 105 এটা পূর্ণবর্গ না। তাহলে যেহেতু পূর্ণবর্গ না, তাহলে অমূলদ হবে। এটার যে রেজাল্টগুলো বের হবে তারা অমূলদ সংখ্যা বের হবে। তাহলে বাস্তব ও অমূলদ এটা সঠিক, বাস্তব ও মূলদ এটা ভুল, বাস্তব ও অসমান এটা সঠিক। 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাই, 105 নাম্বার প্রশ্ন। 105 নাম্বার প্রশ্নে একই রকম ভাবে একটা সমীকরণ দেওয়া রয়েছে এবং তারা বিভিন্ন জিনিস জানতে চেয়েছে। আমরা সবার আগে নিশ্চয়কের মানটা বের করে ফেলি, তাহলে আমরা প্রকৃতি বলতে পারবো যে এই সমীকরণে যে রেজাল্টগুলো বের হবে তাদের প্রকৃতি, ধরন এগুলো আমরা বলতে পারবো। তাহলে x এর সহগ 7, 7 কে স্কয়ার করব, a এর মান হবে 1, c এর মান হবে 8। তাহলে 7 7 49 আর 4 8 32। 49 থেকে যদি আমরা 32 বাদ দেই তাহলে কত থাকে? 9 থেকে 2 গেলে থেকে 7, সামনে হচ্ছে 1, তাহলে 17। 17, তাহলে নিশ্চয়ক 17 এটা সঠিক। মূলগুলো বাস্তব ও মূলদ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়কের মান 17 বের হয়ে 17 শূন্যর চেয়ে বড়, কিন্তু 17 তো পূর্ণবর্গ না। যেহেতু পূর্ণবর্গ না, তাহলে মূলদ হবে না, অমূলদ হবে, অমূলদ। পূর্ণবর্গ না, তাহলে অমূলদ। তাহলে এই যে এই কথাটা ভুল হবে। মূলগুলো বাস্তব ও অসমান এটা সঠিক আছে। 1 ও 3 সঠিক, 1 ও 3 গ নাম্বার অপশনে রয়েছে। 106 নাম্বার প্রশ্ন, সমীকরণ দেওয়া, চলে নিশ্চয়কের মান বের করে ফেলি। এখানের মধ্যে b এর মান হবে x এর সহগ 8, সেটা a এর মান হবে x স্কয়ারের সহগ -5, আর c এর মান হবে শুধু সংখ্যাটা অর্থাৎ চলক ছাড়া যেটা, তাহলে 2। তাহলে 64 -7 প্লাস 4 5 20, 20 দুগুণে 40, 64 আর 40 104, 104 শূন্যর চাইতে বড়, 104 শূন্যর চাইতে বড়, কিন্তু পূর্ণবর্গ না, পূর্ণবর্গ না। তো নিশ্চয়কের মান 104 এটা সঠিক। যেহেতু পূর্ণবর্গ না, নিশ্চয়কের মান পূর্ণবর্গ না, তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট হবে অমূলদ। তাহলে মূলদ্বয় অসমান ও অমূলদ, এই কথাটা সঠিক। মূলদ্বয় সমান হয় কখন? যখন নিশ্চয়কের মান শূন্য হয়। মূলদ্বয় সমান মানে সমীকরণ সমাধান করে যে দুইটা রেজাল্ট পাওয়া যাবে দুইটাই পরস্পর সমান, এটা কখন ঘটে? যখন নিশ্চয়কের মান শূন্য হয়। তাহলে নিশ্চয়কের মান শূন্য না, তার মানে আমরা এটা বুঝলাম যে রেজাল্ট দুইটা অসমান হবে। নিশ্চয়কের মান শূন্য না, তার মানে রেজাল্ট দুইটা অসমান হবে। ক্লিয়ার? এখন পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ না, এটার উপরে ডিপেন্ড করবে মূলদ অমূলদ। ঠিক আছে? নিশ্চয়কের মান শূন্য, তাহলে আমরা বুঝবো যে রেজাল্ট দুইটা সমান। নিশ্চয়কের মান শূন্য না, শূন্যর চেয়ে বড়, তাহলে আমরা বুঝবো রেজাল্ট দুইটা অসমান। নিশ্চয়কের মান পূর্ণবর্গ, তাহলে হবে মূলদ। পূর্ণবর্গ না, তাহলে অমূলদ। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আর নিশ্চয়কের মান যদি শূন্যর চেয়ে ছোট হয়, তাহলে আর কোনো কথাই হবে না, এটা আর বাস্তবে নাই। ঠিক আছে? এটা কাল্পনিক। আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, এখন আমাদেরকে বলছে লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করবে। এই যে সমীকরণটি, এই সমীকরণটির লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করবে। এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আপনাদের প্রথম অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন, সেই অধ্যায়ের মধ্যে আপনারা দেখবেন যে দ্বিঘাত সমীকরণের ফাংশন লেখচিত্র সেখানে আলোচনা করা হয়েছে। তো যখন দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করি, যখন দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে আর দ্বিঘাত সমীকরণে আমরা লেখচিত্র অঙ্কন করতে চাই, যখন একটা সমীকরণ দেওয়া সেখানে চলকের সর্বোচ্চ পাওয়ার 2, তো এই দ্বিঘাত সমীকরণের যখন আমরা লেখচিত্র অঙ্কন করতে যাই তখন লেখচিত্রটি হয় পরাবৃত্তাকার। কি হয়? পরাবৃত্তাকার। এই যে হয় এরকম হয় অথবা এরকম হয়, পরাবৃত্ত। হ্যাঁ, পরাবৃত্ত। তো এটা কিন্তু একদম পুরোপুরি বৃত্ত না, ঠিক আছে? পরাবৃত্ত। তো পরাবৃত্তের বেলাতে একদিকে ফাঁকা থাকবে। যদি এরকম ভাবে আসে তাহলে নিচের দিকে ফাঁকা, এই যে নিচের মুখটা খোলা, দেখেন নিচের মুখটা খোলা। আর যদি পরাবৃত্তটা এরকম হয় তাহলে উপরের দিকটা খোলা। তো যখন দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে আর আমাদেরকে লেখচিত্র অঙ্কন করতে বলে তখন পরাবৃত্ত তৈরি হয়। এখন পরাবৃত্তের বেলাতে উপরের দিকে মুখ খোলা থাকবে নাকি নিচের দিকে মুখ খোলা থাকবে, এটা আমরা বুঝে যাই এক্স স্কোয়ারের সামনের সহগটা দেখে। এক্স স্কোয়ারের সামনের সহগটা দেখে আমরা এটা বুঝে যাই। যদি এক্স স্কোয়ারের সহগটা ঋণাত্মক হয়, এক্স স্কোয়ারের সহগটা যদি ঋণাত্মক হয় তখন পরাবৃত্তের নিচের দিকের মুখটা খোলা থাকে। এই যে নিচের দিকের মুখ খোলা, এটা পরাবৃত্ত। এটা অন্য কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে পরাবৃত্ত। তো এই পরাবৃত্তের নিচের দিকে মুখটা খোলা থাকে। আমাদের কিন্তু একদম লেখচিত্র আঁকতে হবে না, আমরা এইভাবে করে বুঝে যাব। তাহলে পরাবৃত্ত যখন তৈরি হবে তার নিচের দিকে মুখটা খোলা থাকবে। তো এই পরাবৃত্তটা এক্স অক্ষকে এই বিন্দু দুইটা বিন্দুতে ছেদ করবে। পরাবৃত্তটি এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করছে। পরাবৃত্তটি এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা বলতে পারি যে পরাবৃত্তটি
লেখচিত্র আর কি, যেই লেখচিত্রটি তৈরি হবে, এই দ্বিঘাত সমীকরণের যেই লেখচিত্রটি তৈরি হবে সেটি এক্স অক্ষকে ছেদ করবে। এক্স অক্ষ, এই যে এটা এক্স অক্ষকে ছেদ করবে। তাহলে আমরা বলতে পারি যে এই তথ্যটা সঠিক। যদি আমরা আবার একটু একটা কথা বলে রাখি, যদি এক্স স্কোয়ারের সহগটা ধনাত্মক হইতো, ধনাত্মক, তখন পরাবৃত্তটা তৈরি হইতো এরকম, অর্থাৎ উপরের দিকে তখন মুখ খোলা থাকবে, উপরের দিকে তখন মুখ খোলা থাকবে। আর যখন এক্স স্কোয়ারের সহগ ঋণাত্মক তখন এটা নিচের দিকে মুখ খোলা থাকবে, নিচের দিকে মুখ খোলা থাকবে এই পরাবৃত্তের। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া রয়েছে তার নিশ্চয়কের মান 104 সঠিক, এবং যেহেতু 104 এটা পূর্ণবর্গ না, তাহলে মূলদ্বয় অসমান ও অমূলদ, এবং এই দ্বিঘাত সমীকরণের যেহেতু এক্স স্কোয়ারের সহগটা ঋণাত্মক, সুতরাং পরাবৃত্তটা তৈরি হবে, নিচের দিকে মুখটা খোলা থাকবে, এবং এই পরাবৃত্তটা অবশ্যই এই এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করবে। দুইটা বিন্দুতে আমি বলতেছি, কিন্তু এক্স অক্ষকে ছেদ করতেছে তো নাকি, এক্স অক্ষকে তো ছেদ করতেছে এই পরাবৃত্তটা, লেখচিত্রটি। তাহলে লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করবে, এই তথ্যটা সঠিক। তাহলে 1 2 3 তিনোটাই সঠিক। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধান করি। 107 নাম্বার প্রশ্ন। 107 নাম্বার প্রশ্নে কি বলছে? 107 নাম্বার প্রশ্নে বলা হলো 2x - x² + 2 = 0 এই সমীকরণের মূলদ্বয়, অর্থাৎ আমাদেরকে এখন নিশ্চয়কের মানটা বের করে ফেলতে হবে। তাহলে আমরা প্রকৃতিটা বলতে পারবো। তাহলে b² - 4ac, তাহলে b হবে x এর সহগ, তাহলে 2 কে স্কোয়ার করব, a হচ্ছে x² এর সহগ -1, এবং c হচ্ছে 2, তাহলে 4 -7 প্লাস 4 দুগুণে 8, 8 4 12, তাহলে নিশ্চয়কের মান 12 বের হয়েছে। এটা শূন্যর চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ না। তাহলে যেহেতু শূন্যর চাইতে বড়, সুতরাং মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে। আর যেহেতু নিশ্চয়কের মান পূর্ণবর্গ না, তাহলে অমূলদ হবে। এখানে মূলদ বলছে, এটা ভুল। তাহলে 1 ও 2 সঠিক, তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 108 নম্বর প্রশ্নে চলে যাই। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, মূলদ্বয় কেমন হবে প্রকৃতি জানতে চেয়েছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে আমাদের নিশ্চয়কের মানটা বের করে ফেলবো। b হচ্ছে x এর সহগ, তাহলে 7 তাকে স্কোয়ার করি, a এর মান হচ্ছে 2, c এর মান হচ্ছে -1। ক্যালকুলেশনটা করে ফেলি, 7 7 49, -7 প্লাস 4 দুগুণে 8, 49, আর 8 কত হয়? 57 হয়। তো এই যে 57, এটা শূন্যর চাইতে বড়, নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড়, সুতরাং ফলাফলগুলো বাস্তব হবে, অসমান হবে। তো নিশ্চয়কের মান যেহেতু পূর্ণবর্গ না, তাহলে অমূলদ হবে, তাহলে অমূলদ। তাহলে তিনোটাই সঠিক, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে 109 নাম্বার প্রশ্নের দিকে যদি তাকাই, 109 নাম্বার প্রশ্নে একটা সমীকরণ দেওয়া, আবার সেই প্রকৃতি জানতে চাই, তাহলে নিশ্চয়কের মান বের করে ফেলতে হবে। তাহলে নিশ্চয়কের মান বের করার জন্য b এর মান হবে x এর সহগ, তাহলে 2 তাকে স্কোয়ার করব, a এর মান হবে x স্কোয়ারের সহগ অর্থাৎ 1, c হবে 2, তাহলে 4 - 8, তাহলে -4। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়কের মান যেটা বের হয়েছে এটা শূন্যর চাইতে ছোট। শূন্যর চাইতে যদি ছোট হয়, নিশ্চয়কের মান শূন্যর চাইতে ছোট হলে আমরা বলি যে সেই মূলদ্বয় কাল্পনিক হয়। কি হয়? কাল্পনিক, অর্থাৎ বাস্তবিক কোনো মান নেই। যখন নিশ্চয়কের মান শূন্যর চেয়ে ছোট হয় তখন আর বাস্তবিক কোনো মান পাওয়া যায় না, তখন সেটা কাল্পনিক মান হয়ে যায়। তো নিশ্চয়কের মান -4, এটা ক নাম্বারে আছে, অর্থাৎ 1 নাম্বার অপশনে আছে, এটা সঠিক। মূলদ্বয় বাস্তব ও অসমান না, বাস্তব না, বাস্তব না, যেহেতু শূন্য যদি ছোট তাহলে বাস্তব হবে না, তাহলে এটা ভুল, মূলদ্বয় কাল্পনিক। 1 ও 3 সঠিক, 1 ও 3 গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 110 নম্বর প্রশ্ন, ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ। তো এখানে a not equal to 0, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে x² এর সহগ যেটা থাকে সেটা 0 হতে পারে না। দ্বিঘাত সমীকরণে x² এর সহগ সেটা 0 হতে পারে না। কেন হতে পারে না? আসলে একটু বুঝে নেই। তার কারণ যদি দ্বিঘাত সমীকরণের বেলাতে x² এর সহগটা যদি 0 হয়ে যায়, তখন সেটা আর দ্বিঘাত সমীকরণই থাকে না, এটার চেহারারই পাল্টায় যায়। দেখেন এই যে, তখন এটা আর দ্বিঘাত সমীকরণেই থাকে না। ঠিক আছে, কারণ x² 0 দিয়ে গুণ দিলে তো 0 হয়ে যায়, আর থাকবে না সেটা, তখন এটা আর দ্বিঘাত সমীকরণে থাকে না। এই জন্য দ্বিঘাত সমীকরণ যদি হতেই হয় তাহলে কোনোভাবেই x² এর সহগ 0 হতে পারবে না। x এর সহগ 0 হতে পারবে, c 0 হতে পারবে, ওগুলো তো কোনো সমস্যা নাই, কিন্তু x² এর সহগ 0 হতে পারবে না। আচ্ছা, তাহলে a not equal to 0 এই কথাটা সঠিক। নিশ্চয়ক b² - 4ac, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক b² - 4ac সঠিক।
সমীকরণের মূল একটি, না এটা ভুল। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে রেজাল্ট দুইটা বের হয়। মূল মূল মানে রেজাল্ট, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল দুইটি বের হয়, তারা বলছে একটি, এই কথাটা ভুল। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নাম্বার অপশনে রয়েছে। আচ্ছা, তাহলে 110-এর ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 111 নম্বর প্রশ্ন। 111 নম্বর প্রশ্নে কি বললো দেখি। 111 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা দেওয়া, এই সমীকরণে এ এর মান শূন্য হতে পারে না, এই কথাটা সঠিক। বি স্কোয়ার মাইনাস 4ac এটিকে নিশ্চয়ক বলে, এই কথাটা সঠিক। নিশ্চয়কের মান শূন্যর চেয়ে বড় কিন্তু পূর্ণবর্গ না, তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটির মূলদ্বয় বাস্তব অসমান মূলদ হবে। এইটা কি বললো? মূলদ কেন বললো? পূর্ণবর্গ না, তাহলে তো অমূলদ হবে, এখানে মূলদ বলছে। এই 3 নম্বর অপশনটা সঠিক হলো না। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নম্বর অপশনে আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। 112 নম্বর প্রশ্ন, দ্বিঘাত সমীকরণ দেওয়া, মূলদ্বয় বাস্তব হবে যখন নিশ্চয়কার মান শূন্য চাইতে বড় হয়। হ্যাঁ, নিশ্চয়কার মান যখন শূন্যর চাইতে বড় হয় বা শূন্যর সমান হয় তখন মূলদ্বয় বাস্তব হয়। তাহলে নিশ্চয়কার মান শূন্য চাইতে বড়, মূলদ্বয় বাস্তব। নিশ্চয়কার মান শূন্য সমান, মূলদ্বয় বাস্তব। নিশ্চয়কের মান শূন্য চাইতে ছোট, এটা তো অবাস্তব, এটা তো বাস্তব না, কাল্পনিক। নিশ্চয়কের মান যখন শূন্য চাইতে ছোট হয় তখন সেটা ওই মূলদ্বয় মানে দ্বিঘাত সমীকরণের যে রেজাল্ট তারা কাল্পনিক মান হয়, কাল্পনিক মান। তাহলে 1 ও 2 সঠিক, তাহলে 1 ও 2 সঠিক, এটা ক নাম্বার অপশনে রয়েছে। এরপর আমরা চলে যাব 113 নম্বর প্রশ্নে। তো 113 নম্বর প্রশ্নে বলছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা দেওয়া, সমীকরণটির বীজ হবে 4,3। তো বীজ মানে হচ্ছে সমাধান, বীজ মানে কি? সমাধান মানে মূল, বীজ মূল সমাধান একই কথা। আমরা এখন সমাধান করব। দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গিয়ে আমরা যে সূত্রটা ব্যবহার করি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখানের মধ্যে বি বলতে এক্স এর সহগ -7, তাকে বসাবো প্লাস মাইনাস রুট ওভার বি, তাহলে -7 তাকে স্কোয়ার করবো -4 ইন্টু এ। এক্স স্কোয়ারের সহগ 1, তাকে আমরা বসাবো সি, ওই যে 12 তাকে আমরা বসাবো, এবারে 2 ইন্টু এ এর মান 1। তো এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 7 প্লাস মাইনাস রুট ওভার -7কে স্কোয়ার করলে 7 7 49, 4 12 48, নিচে হচ্ছে 2। পরবর্তী লাইনে চলে যাই, তাহলে 7 প্লাস মাইনাস 49 থেকে 48 বিয়োগ করলে 1 হয়, তাকে রুট করলে 1 হয়, ঠিক আছে। এই যে 49 থেকে 48 বিয়োগ করলে 1, আর হচ্ছে রুট, তো 1কে রুট করলে 1ই হয়, তাহলে আর লাইন বাড়ানোর কি দরকার। তো এখন দেখেন প্রিয় শিক্ষার্থীদের রেজাল্ট কিন্তু দুইটা বের হবে। হ্যাঁ, রেজাল্ট দুইটা বের হবে। একটা হচ্ছে 7 প্লাস 1 ডিভাইড বাই 2, আর একটা হচ্ছে 7 মাইনাস 1 ডিভাইড বাই 2। এই যে প্লাস মাইনাস চিহ্ন, যে একটা প্লাস একটা মাইনাস, তাহলে 7 আর 1 যোগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে আমরা রেজাল্ট দেখলাম 4 এবং 3 দুইটা রেজাল্ট বের হয়েছে, 1 নম্বর অপশনটা সঠিক। সমীকরণটির নিশ্চয়ক হবে 16। আসলেই কি সমীকরণটির নিশ্চয়ক 16? আসেন আমরা এখান থেকেই দেখে ফেলি, নতুন করে আর করতে হবে না। এই যে আপনারা জানেন প্রিয় শিক্ষার্থীরা, বি স্কোয়ার মাইনাস 4ac এটা হচ্ছে নিশ্চয়ক। তাইলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, আর তাহলে আমরা বলতে পারি যে 49 থেকে 48 বিয়োগ করলে 1 হয়, তাহলে নিশ্চয়কের মান 1, নিশ্চয়কের মান 1। তো এখানে বলছে নিশ্চয়কের হচ্ছে 16, তাহলে এই কথাটা ভুল, নিশ্চয়কের মান তো 1। তো সমীকরণটির মূলদ্বয় বাস্তব অসমান মূলদ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা প্রকৃতি জানতে চাইছে, তাহলে প্রকৃতি আমরা কীভাবে করে জানতে পারি? নিশ্চয়কের মান আমরা দেখেছি শূন্যর চেয়ে বড়, এই দ্বিঘাত সমীকরণটির নিশ্চয়কের মান হচ্ছে 1, তো 1 তো শূন্যর চেয়ে বড়, যেহেতু শূন্যর চেয়ে বড় তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব হবে অসমান হবে। এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন দেখেন তো 1 কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, 1 পূর্ণবর্গ সংখ্যা, কারণ একটা পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করলে এই 1 পাওয়া যায়, একটা পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করলে এই 1 পাওয়া যায়, সুতরাং এই 1 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। যদি এখানের মধ্যে 9 থাকতো, এই যে 1 না থেকে 9 থাকতো, আমরা বলতাম 3কে স্কোয়ার করলে তো 9 পাওয়া যায়, তাহলে 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ একটা পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করলে এই 9 আসে, সুতরাং এই 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যদি এখানের মধ্যে 4 থাকতো, 4, তাহলে আমরা লিখতে পারতাম 2কে স্কোয়ার করলে তো 4 আসে, তাহলে একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করলে 4 আসে, তাহলে 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। একই রকমভাবে এখানে 1, তো 1কে স্কোয়ার করলে 1ই আসে, তাহলে 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং মূলদ্বয় মূলদ হবে। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 সঠিক, এটা খ নম্বর অপশনে রয়েছে। 114 নম্বর প্রশ্ন, দ্বিঘাত সমীকরণ দেওয়া, নিশ্চয়ক কত? বি স্কোয়ার মাইনাস 4ac, বি হচ্ছে ওয়াই, এখানে দেখেন এখানে চলক হিসেবে ওয়াই আছে,
এতক্ষণ যাবত এক্স ছিল, এখন চলক হিসেবে ওয়াই আছে। তো ওয়াই এর সহগ মাইনাস কিউ, এটা হচ্ছে বি এর মান, তাকে স্কোয়ার করব। এ কোনটা? ওয়াই স্কোয়ারের সহগ পি, আর সি কোনটা? যে আর। তাহলে স্কোয়ার কারণে মাইনাসটা উঠে যাবে, তাহলে কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর, এটি হচ্ছে নিশ্চায়ক। তাহলে কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর এটা সঠিক, এটা নিশ্চায়ক। মূলদ্বয় সমান হবে যদি কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর হয়, মূলদ্বয় সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তো এইমাত্র নিশ্চয়কের মান পেয়ে গেছি কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর। আচ্ছা, মূলদ্বয় সমান হয় কখন? যখন নিশ্চয়কের মান শূন্যর সমান হয়। নিশ্চয়কের মান শূন্যর সমান হয়। তাহলে আমি যদি বলি যে নিশ্চয়কের মান শূন্যর সমান, তাহলে তো মূলদ্বয় সমান হবে। আচ্ছা, তো এখন দেখেন এই মাইনাস ফোর পি আর ওই সাইডে গেলে হয়ে যাবে ফোর পি আর, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর। আচ্ছা, আমাকে একটু বলবেন কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর কেন হলো? কারণ কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর ইকুয়াল টু জিরো। আচ্ছা, নিশ্চয়কার মান যদি শূন্যর সমানই হয়, তাহলে আমরা জানি যে মূলদ্বয় সমান হয়। কথাটা আবার এইভাবে করে আপনারা বলতে পারেন, এইভাবে করে বলতে পারেন। দেখেন যে তারা তো বলছে মূলদ্বয় সমান হবে যদি কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর হয়। আমি একটু লিখলাম কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর, এরা সমান, এটা অপশনে বলছে যে এরা সমান। আচ্ছা, আমি যদি ফোর পি আরকে এই পাশে আনি, ফোর পি আরকে এই পাশে আনি, তাহলে মাইনাস ফোর পি আর, আর ওই পাশে থাকবে জিরো। আমরা তো জানি যে নিশ্চয়কের মান শূন্যর সমান হলে মূলদ্বয় সমান হয়। ও, তাহলে সব কিছু ঠিক আছে, তাহলে সব কিছু ঠিক আছে। কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর, এটাকে ওই পাশে নিলে কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর, এটা নিশ্চয়ক, নিশ্চয়কের মান শূন্যর সমান, তাহলে মূলদ্বয় সমান হবে। তাহলে 2 নম্বর তথ্যটা সঠিক। মূলদ্বয় বাস্তব ও অসমান হবে যদি কিউ স্কোয়ার গ্রেটার দেন ফোর পি আর হয়। প্রিয় শিক্ষার্থীরা, কিউ স্কোয়ার গ্রেটার দেন ফোর পি আর এটা হয়। হ্যাঁ, এটা অপশনে বলছে যে কিউ স্কোয়ার গ্রেটার দেন ফোর পি আর। তাহলে এই ফোর পি আরকে যদি এই পাশে আনেন, তাহলে কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর গ্রেটার দেন জিরো, ওই পাশটা ফাঁকা হয়ে গেছে। কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর গ্রেটার দেন জিরো, তাহলে আমরা তো জানি যে এটা নিশ্চয়ক। কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর এটা নিশ্চয়ক, এই যে আমরা আগেই বলছি। তাহলে কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর এটা নিশ্চয়ক, নিশ্চয়কের মান শূন্য চেয়ে বড়, নিশ্চয়কের মান শূন্যর চেয়ে বড়। তাহলে নিশ্চয়কের মান যদি শূন্যর চেয়ে বড় হয়, তাহলে মূলদ্বয় বাস্তব হয়, অসমান হয়। আর মূলদ অমূলদের কথাটা তো হবে পূর্ণবর্গ নিয়ে, পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ না, সেটা ক্ষেত্রে আমরা মূলদ অমূলদ বলবো। কিন্তু নিশ্চয়কের মান যখন শূন্য চেয়ে বড়, তখন বাস্তব ও অসমান, এটা ফিক্সড। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে তিনোটা অপশনই সঠিক। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা অনেকগুলো এমসিকিউ, এই বহুপদী এমসিকিউগুলো সমাধান করলাম।